মধ্যপ্রাচ্যের যুদ্ধ যতটা তেল নিয়ে ততটাই নির্ভর করছে মানব জীবনের বেঁচে থাকার অন্যতম আরেকটি উৎসের উপর। বলা হচ্ছে যুদ্ধ দীর্ঘায়িত হলে শুধু জ্বালানি সংকট নয়, যুদ্ধ পরবর্তী সময়ে মানুষের বেঁচে থাকাও চরম সংকটে পড়বে। এরই মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে পানি শোধনাগারেও হামলা শুরু করেছে আমেরিকা ইসরায়েল, যার প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। বাহরাইন জানিয়েছে যে একটি ইরানি ড্রোন হামলায় দেশটির একটি ডিসেলিনেশন প্লান্টের ক্ষতি হয়েছে। এর আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছিলেন দক্ষিণ ইরানের কিসম দ্বীপে একটি মিষ্টি পানি তৈরির ডিসেলিনেশন প্লান্টে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। শনিবার এক্সে আরাকচি জানান হামলায় ৩০টি গ্রামের পানি সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের অবকাঠামোতে হামলা একটি বিপজ্জনক পদক্ষেপ, যার পরিণতি হবে ভয়াবহ। এই নজির যুক্তরাষ্ট্র তৈরি করেছে, ইরান নয়। এমন পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো যারা তাদের অধিকাংশ পানি সরবরাহের জন্য এই ডিসেলিনেশন প্লান্টগুলোর উপর নির্ভরশীল, তারা বেশ ঝুঁকিতে রয়েছে। গালফ রিসার্চ সেন্টারের ২০২০ সালের প্রতিবেদন অনুযায়ী ভূগর্ভস্থ পানি এবং ডিসেলিনেটেড পানি এই অঞ্চলের পানির প্রধান উৎসের প্রায় ৯০%। জলবায়ু পরিবর্তনের কারণে ভূগর্ভস্থ পানির মান খারাপ হওয়ায় বর্তমানে এই দেশগুলোর সমুদ্রের পানির উপর অনেক বেশি নির্ভরশীলতা বাড়ছে। সংযুক্ত আরব আমিরাত থেকে কুয়েত পর্যন্ত উপকূল জুড়ে ৪০০টিরও বেশি ডিসেলিনেশন প্লান্ট রয়েছে। ২০২৩ সালের একটি গবেষণাপত্র অনুযায়ী জিসিসি দেশগুলো বিশ্বের মোট ডিসেলিনেশন ক্ষমতার প্রায় ৬০% দখল করে আছে। সংযুক্ত আরব আমিরাতের পানীয় জলের ৪২%, কুয়েতের ৯০%, ওমানের ৮৬% এবং সৌদি আরবের ৭০% ডিসেলিনেশন থেকে আসে। সৌদি আরব বিশ্বের সবচেয়ে বেশি ডিসেলিনেটেড পানি উৎপাদন করে। ডিসেলিনেশন ক্ষমতা ধ্বংস করার প্রভাব এক এক দেশে এক এক রকম হবে। সৌদি আরবের লোহিত সাগরের সুবিধা থাকায় তারা কিছুটা নিরাপদ। ইউএই এর ৪৫ দিনের পানি মজুত রয়েছে, তবে বাহরাইন, কুয়েত এবং কাতারের মতো ছোট দেশগুলো যাদের কৌশলগত মজুত কম, তারা চরম ঝুঁকিতে পড়বে। সবচেয়ে বড় প্রভাব হবে মনস্তাত্ত্বিক পানির অভাব, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে।